আসসালামু আলাইকুম। সুপ্রিয় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। সরকারি সাদত কলেজ কর্তৃক আয়োজিত উদ্ভিদ বিজ্ঞান বিভাগের আজকের এই অনলাইন ক্লাসের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সঙ্গে আমি যে কোর্সটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জৈব প্রযুক্তি ও জিন প্রকৌশল, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো আজকে ক্লাসে অনেককে আমি দেখতে পাচ্ছি উপস্থিত হচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বুঝতেই পেরেছ যে আমি তোমাদের সঙ্গে যে কোর্সটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বর্তমান প্রেক্ষাপটের একটি খুব ইম্পর্ট্যান্ট একটি কোর্স বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যে কোর্সটি না বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই কোর্সটি বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং আলাদা আলাদা বিভাগে পড়াশোনা করানো হয়। তো আমরা উদ্ভিদ বিজ্ঞান বিভাগে অনেকগুলো প্রতিটি ইয়ারে আমরা অনেকগুলো কোর্স আমরা পড়াশোনা করছি। তো আজকে আমরা এই কোর্সটি নিয়ে প্রথম আলোচনা শুরু করলাম। তো আমি এবং আমাদের বিভাগীয় প্রধান স্যার প্রফেসর নিয়ামুল হক স্যারও কিছুটা তোমাদের সঙ্গে আলোচনা করবেন, আমিও কিছুটা আলোচনা করব। তো আজকে আমি প্রথমেই যে অধ্যায়টি আছে সেই অধ্যায়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করছি তোমরা মনোযোগ দিয়ে শুনবে। তো আজকে এই ভ্যালেন্টাইন ডে অর্থাৎ যে ভালোবাসা দিবসে সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা এবং ফাল্গুনী শুভেচ্ছা। তো আশা করছি সবাই আজকে অনেক সুন্দর সুন্দর করে সেজেছো এবং ভালো আছো। তো আমরা বলি যে আধুনিক বিজ্ঞানের একটি ফলিত শাখার, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে বর্তমান বিশ্বে বায়োটেকনোলজি এই শব্দটা হচ্ছে ব্যাপক পরিচিতি ঘটেছে। কারণ কি, নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই না? বায়োটেকনোলজি শব্দটা এখন আমাদের কাছে খুবই পরিচিত একটা শব্দ, এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই শব্দগুলো তোমরা এইচএসসি লেভেলেও কিছুটা পড়ে এসছো। তো খেয়াল করো যে বায়োটেকনোলজি শব্দটি বায়োলজি এবং টেকনোলজি এই দুটি শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে কি বায়োটেকনোলজি। ঠিক আছে? আফসানা মিমি, রেহমান আতিক, শাহাদাত হোসেন, সোহান, যারা ক্লাসে উপস্থিত হয়েছে, অনেকেই উপস্থিত হয়েছে। তো তোমাদের কমেন্টসগুলো আমরা পাশাপাশি দেখব এবং যদি সমস্যা থাকে সেটার আলোচনা করব। তো যেটা বলছিলাম যে বায়োলজি এবং টেকনোলজি এই দুইটা শব্দের পৃথক দুটি শব্দের সমন্বয়ে বায়োটেকনোলজি শব্দটি উদ্ভব ঘটেছে। বায়োলজি শব্দের অর্থ জীব সম্পর্কে বিশেষ জ্ঞান, একটু তো আমরা বায়োলজি শব্দ সম্পর্কে অনেক আগে থেকেই জানি। আর টেকনোলজি শব্দের অর্থ হচ্ছে কি প্রযুক্তি, তাই না? তো খেয়াল করো যে বায়োলজি এবং টেকনোলজির যে আন্তঃসম্পর্কিত যে বিষয় সেটাই হচ্ছে বায়োটেকনোলজি। তাহলে বায়োটেকনোলজির কথা এক কথায় বলতে গেলে যে বায়োলজিক্যাল সায়েন্সে টেকনোলজির ব্যবহারই হচ্ছে বায়োটেকনোলজি। তাহলে এই যে 1970-এর থেকে খ্রিস্টাব্দ থেকে জীববিজ্ঞানের একটি পৃথক শাখা হিসেবে বায়োটেকনোলজির আবির্ভাব ঘটেছে। ঠিক আছে? তো বায়োটেকনোলজির অনেক অনেক সংজ্ঞা তোমাদের বইতে দেওয়া আছে। তার মধ্যে দু একটি সংজ্ঞা আমরা বলতেই পারি যে বায়োটেকনোলজি ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ সায়েন্টিফিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপলস to the processing of materials by biological agents to provide goods and service। অর্থাৎ জৈব প্রযুক্তি হলো বিজ্ঞান ভিত্তিক এবং কৌশলগত মূলনীতির মাধ্যমে জৈব উপকরণের সাহায্যে প্রয়োজনীয় দ্রব্যাদি উৎপাদন এবং সেবামূলক কার্য সম্পাদন। তো বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। তাহলে আমরা এক কথায় যদি বলি যে মানব কল্যাণে জৈবিক উপকরণ, যেমন ধরো অণুজীব, তাই না? অণুজীব অথবা কোষীয় উপাদানের নিয়ন্ত্রিত ব্যবহারই হচ্ছে জৈবিক প্রযুক্তি।
রত্না চৌধুরী, হ্যাঁ, আপনাকে অনেক অনেক ভালোবাসা। আসলে আমাদের পৃথিবীটাই চলছে ভালোবাসার আদান প্রদানের মাধ্যমে। পৃথিবীর শুরু থেকেই এই ভালোবাসা চলে আসতেছে। সুতরাং ভালোবাসা দিবস নতুন কিছু নয়, এটা ভ্যালেন্টাইন্স, এইগুলোর একটা কাহিনী আছে, তোমরা নিশ্চয়ই জানো। সরি। তো এই ভালোবাসা সারা মানবী প্রকৃতির সাথে ভালোবাসা, মা বাবার সাথে ভালোবাসা, ভালোবাসার কোনো শেষ নাই, কুল কিনারা নাই, শিক্ষকের সাথে ছাত্রছাত্রীর ভালোবাসা, ঠিক আছে। তো আমরা বায়োটেকনোলজির সংজ্ঞা নিয়ে কিছুটা আলোচনা করলাম। তো বায়োটেকনোলজির নিয়ে এর ইতিহাস যদি আমরা বলি, যে বায়োটেকনোলজির ইতিহাস সেই অনেক অনেক আগের থেকেই শুরু হয়েছে। যদিও এর মানে পুঁথিগতভাবে, পুস্তকগতভাবে নতুনভাবে এসছে, কিন্তু এর ব্যবহার কিন্তু অনেক আগে থেকে আছে। কবে থেকে? সেই খ্রিস্টপূর্ব ৬,০০০ এর আগে থেকে মানুষ এই জৈব প্রযুক্তির ব্যবহার করে আসছে। কারণ তখন জৈব প্রযুক্তি সম্পর্কে মানুষের তেমন কোনো ধারণাই ছিল না, এবং মানুষের অজান্তেই কিন্তু এই জৈব প্রযুক্তির ব্যবহার শুরু করেছিল। যেমন ধরো, আগে মানুষ দুধ থেকে দই তৈরি করতো, এটা কি নতুন কোনো প্রযুক্তি? না, এটা আগে থেকেই হয়ে আসতেছে। কিন্তু দেখা গেছে যে পরবর্তীতে মানুষ, বিজ্ঞানীরা বুঝতে পারলো যে বিভিন্ন ধরনের অণুজীব, ব্যাকটেরিয়া, এরা কি করে, এই দুধকে গাজন করে, ফার্মেন্টেড করে, তাই না? ইস্ট থেকে যে মদ এবং বিভিন্ন ধরনের অ্যালকোহল তৈরি হয়ে থাকে, সেটাও কিন্তু অনেক আগে থেকে হয়ে আসতেছে। তো এই মদ শিল্প বা অ্যালকোহল যেগুলো, এগুলো তো অনেক আগে থেকেই হয়ে আসতেছে। সুতরাং এগুলোকে বলা হয়ে থাকে ওল্ড বায়োটেকনোলজি, ঠিক আছে। যেমন ধরো, আমি কিছুক্ষণ আগে বললাম অ্যালকোহলের কথা, তারপরে বেকারি শিল্পে ইস্টের যে ব্যবহার, এগুলো কিন্তু অনেক আগে থেকে ব্যবহার হয়ে আসতেছে। তারপরে যে তোমার যেটা বললাম, যে দুধ থেকে যে দই, পনির টনির এগুলো তৈরি করা, তাই না, ছানা তৈরি করা। এবং এই যে 1944 খ্রিস্টাব্দে একটা বিশাল একটা আবিষ্কার হয়েছিল পেনিসিলিয়াম নোটাটাম থেকে। পেনিসিলিন একটা নামক অ্যান্টিবায়োটিক তৈরি হয়েছিল, তোমরা নিশ্চয়ই এগুলো জানো। তাহলে এগুলো হচ্ছে ওল্ড বায়োটেকনোলজি। এখন নিউ বায়োটেকনোলজি কোনগুলো? নিউ বায়োটেকনোলজির কথা যদি আমরা বলি, যে মূলত ডিএনএ আবিষ্কারের পর থেকেই, কথাটা বুঝতে পেরেছ? যে যখন নাকি এই ডিএনএর আবিষ্কার হলো, তখন থেকেই 1900 কত বলো তো দেখি, তনু বা লিখন যে আছো, যে মূলত ডিএনএ আবিষ্কারের পর থেকেই কত 1953 সালে, ওয়াটসন এবং ক্রিক নাম শুনেছে ওগুলো, যে এই পর থেকেই এই নিউ বায়োটেকনোলজির অধ্যায় শুরু হয়েছে। এবং দেখা গেছে যে অনেকগুলো আবিষ্কার তখন থেকেই শুরু হয়েছে। যেমন ধরো, ক্লোনিংয়ের কথা তোমরা শুনেছ, তাই না? ক্লোনিং, যেমন ধরো যে ভেড়ার ক্লোনিং করা হয়েছিল, ডলি, পলি, এগুলো নাম তোমরা, এগুলো সম্পর্কে আমরা আরও বিস্তারিত আলোচনা করব ভিতরে যখন ঢুকবো। তো আজকে আমাদের প্রথম আলোচনা ক্লোনিং। আমরা বললাম যে ডিএনএ যখন থেকে আবিষ্কার হয়েছে, তখন থেকে নিউ বায়োটেকনোলজির অধ্যায় শুরু হয়েছে। তাহলে ক্লোনিং অফ ডিএনএ। আরেকটা টেকনোলজির কথা তোমরা কিন্তু জানো, বলো তো তাপস কি? সেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। নামটা শুনেছ, রিকম্বিনেন্ট ডিএনএ? হ্যাঁ। তো রিকম্বিনেন্ট ডিএনএ কি, এগুলো নিয়ে আমরা আরও পরে বিস্তারিত আলোচনা করব। এগুলো এইচএসসিতে তোমরা কিছুটা পড়ে আসছো, তবে এখন আরও বিস্তারিত আমরা আলোচনা করব। তারপর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তাই না? হাইব্রিডোমা টেকনোলজি, এনজাইম টেকনোলজি, সেল কালচার বা সেল ফিউশন বা প্রোটোপ্লাস্ট কালচার, ডিফারেন্ট টাইপস অফ ভেক্টর, প্লাজমিডের নাম তোমরা শুনে আসছো, তাই না? তো এই যে কতগুলো নাম আমরা বললাম, হ্যাঁ। তো বললাম যে ক্লোনিংয়ের কথা বললাম, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তাই না, এনজাইম টেকনোলজি, সেল কালচার, টিস্যু কালচার, নাম শুনেছ এগুলো? তাহলে এই যে এগুলোর কথা বললাম, এগুলো হচ্ছে নিউ টেকনোলজি, বায়োটেকনোলজি। তাহলে আমাদের তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে, যে জৈব প্রযুক্তির পরিসর, স্কোপ অফ বায়োটেকনোলজি, তাই না? তাহলে স্কোপ মানে পরিসরটা কি?
তাহলে আমরা যদি পরিসরের কথা যদি বলি যে এর পরিসর হচ্ছে ব্যাপক এবং বিস্তৃত অবস্থা জুড়ে এখন আছে, কারণ বায়োটেকনোলজি ছাড়া এখন টেকনোলজি ছাড়া আমরা চিন্তাই করতে পারি না, কোনো কিছুই চিন্তা করতে পারি না। তাহলে বর্তমান বিশ্বে ব্যবহারিক দিক থেকে বায়োটেকনোলজির পরিসর ও গুরুত্ব অপরিসীম, ঠিক আছে। এবং বর্তমান বিশ্বে মানব জীবনের সর্বক্ষেত্রে কি দরকার? খাদ্য তো অবশ্যই দরকার, তাই না? কিন্তু খাদ্য নিরাপত্তা, যেটা খাদ্য নিরাপত্তা, পরিবেশ রক্ষা, মানব স্বাস্থ্য উন্নয়ন এবং প্রভৃতি এগুলো কর্মকাণ্ডে বায়োটেকনোলজি একটি দ্রুত একটি বর্ধনশীল শাখা হিসেবে এখন এর বিস্তার লাভ করেছে, ঠিক আছে। তো মানুষের জীবনের সাথেই এই বায়োটেকনোলজি এখন জড়িত হয়ে আছে। তো এটাকে আলোচনার সুবিধার জন্য এটাকে 4টা ভাগে ভাগ করে আলোচনা করা হয়েছে। খেয়াল করো, প্রথমে এক হচ্ছে বায়োপ্রসেসটা কি? বায়োপ্রসেসটা হচ্ছে যখন কোনো দ্রব্যকে, প্রাকৃতিক দ্রব্যকে বায়োটেকনোলজি দ্বারা মানে বিভিন্ন ধরনের অণুজীব দ্বারা এক ফর্ম থেকে অন্য ফর্মে পরিণত করে মানব কল্যাণে ব্যবহার করাকেই বলা হচ্ছে বায়োপ্রসেসের মূল উদ্দেশ্য। তাহলে বিভিন্ন ধরনের, যেমন ধরো অল কাইন্ডস অফ ফার্মেন্টেশন বা গাজন, যেটা আমরা ফার্মেন্টেশনের কথা জানি, যে বিভিন্ন ধরনের অণুজীব, যেমন ধরো ব্যাকটেরিয়া, ছত্রাক, তাই না? এগুলো অণুজীবের কথা আমরা আগেও শুনেছি, আমরা ফার্স্ট ইয়ার এগুলো পড়ে আসছি মাইক্রোলজি, মাইক্রোবায়োলজিতে, যে এগুলো ব্যবহার করার ফলে কি হয়, দুধ থেকে দই, পনির, চিটাগুড় এবং ভিনেগার নাম শুনেছি, তাহলে এগুলো তৈরি করা হয়ে থাকে। আমরা বায়োপ্রসেসের কথা বলতেছি। এছাড়াও কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে ইস্ট ব্যবহারের মাধ্যমে আমরা কি তৈরি করতে পারি, বিভিন্ন ধরনের ইস্ট ব্যবহারের মাধ্যমেও কিন্তু ওয়াইন, তারপরে রাম, হুইস্কি, ভদকা, এগুলো মানে নেশা জাতীয় পানীয় তৈরি করা হয়ে থাকে। অনেকে আদিবাসী যারা আছে এরা দেখা যায় যে ভাত পচিয়ে এক ধরনের ভদকা, বা যেটাকে আমরা ওরা দেশীয় মদ বলে থাকে, তাই না? ভাত পচিয়ে এক ধরনের পানীয় তৈরি করে থাকে, এটা ভাতকে পচিয়ে ফেলে, পরে এক ধরনের পানীয় তৈরি হয় যা ওদেরকে নেশাগ্রস্ত করে। এবং বিভিন্ন ধরনের রুটি, কেক তৈরি করার জন্য ইস্ট ব্যবহার করা হয়ে থাকে। এগুলোর প্রযুক্তির কথা কিন্তু আমরা অনেক আগে থেকেই পড়ে আসতেছি, তাই না? ফার্মাসিউটিক্যালসে যেমন ধরো বিভিন্ন ধরনের অণুজীব, ক্লস্ট্রিডিয়ামের কথা আমরা শুনেছি, তাই না? এই ক্লস্ট্রিডিয়াম থেকে ব্যবহার করে অ্যাসিটোন, তারপর হচ্ছে বিউটানল ইত্যাদি তৈরি করা হয়ে থাকে। বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবডি তৈরি করা হয়। টিস্যু কালচারের কথা আমরা কিছুক্ষণ আগে বলেছি। তাহলে টিস্যু কালচার হচ্ছে একটা বায়োটেকনোলজিরই একটা প্রধান একটা অংশ। এবং এই টিস্যু কালচার যেখানে একটি নির্দিষ্ট সিস্টেমের মধ্যে উদ্ভিদের সজীব কোনো ক্ষুদ্র অংশকে, উদ্ভিদের কোনো সজীব, যেমন ধরো উদ্ভিদের জাস্ট একটা পাতা থেকে বা কাণ্ড থেকে বা যে কোনো একটা বর্ধিত যে অংশ, তাই না, মানে যেটা বর্ধনশীল, মুকুল থেকে কাণ্ড যেটা বাড়তেছে সেখান থেকে, মানে যেখানে ভাজক টিস্যু আছে সে সমস্ত কোষ বা টিস্যুকে কৃত্রিমভাবে নির্ধারিত কোনো নিউট্রিয়েন্ট বা পুষ্টি মাধ্যমে জীবাণুমুক্ত পরিবেশে কালচার করা হয় এবং সেটা থেকে নতুন অণুচারা তৈরি করা হয়ে থাকে, তাই না? এটা হচ্ছে টিস্যু কালচার। এছাড়াও প্রোপাগেশন, ক্লোনাল প্রোপাগেশন, যেটাকে বলছে যে সকল উদ্ভিদের ক্ষেত্রে স্বাভাবিক বংশবৃদ্ধি সাধারণত হয় না বা ব্যাঘাত সৃষ্টি করে, তাদের বংশবৃদ্ধির জন্য টিস্যু কালচার করা হয়ে থাকে। এছাড়াও প্যাথোজেন এলিমিনেশন, তারপর হচ্ছে জার্ম প্লাজম প্রিজারভেশন, অ্যান্থার কালচার, ক্লোনাল ভেরিয়েশন, ইমিউনোলজি, এগুলো হচ্ছে বায়োপ্রসেসের কতগুলো উদাহরণ। এরপর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটা তোমাদের অনেক পরিচিত, তাই না? তাহলে এটা এক ধরনের কি, এটাকে বলে প্রকৌশলগত, জিনের প্রকৌশল। তাহলে অনেকেই আমরা ইঞ্জিনিয়ারিং পড়ে থাকি, কিন্তু আমরা কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়ছি, আমরা কোনো অংশ কম নই, তাই না? আসমাউল হোসেন বাঁধন। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে বায়োটেকনোলজির একটি অন্যতম ক্ষেত্র। এবং এটিকে যদি আমরা বলি যে যেহেতু এটা আমরা বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যেহেতু এখানে জিনের কথা বলা হচ্ছে, তাহলে ডিএনএর সাথে সংশ্লিষ্ট নিশ্চয়ই, তাই না? তাহলে
জীবের ডিএনএতে পরিবর্তন সাধনের মাধ্যমে ওই জীবে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য আনয়নের লক্ষ্যে যে নতুন জিনের আগমন ঘটানো হয় সে প্রক্রিয়াকেই বলা হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এবং একে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, জিন ক্লোনিং, জিন ম্যানিপুলেশন প্রভৃতি নামেও আখ্যায়িত করা হয়ে থাকে। তো এগুলো পরবর্তীতে আমরা আরও বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। তো আমরা যেটাকে বলছি যে ইমিউনোলজির একটা কথা বলেছিলাম যে বিভিন্ন রোগ উৎপাদক এজেন্টকে শনাক্ত করে বর্তমানে বায়োটেকনোলজিতে ব্যবহৃত হচ্ছে, এবং টিস্যু কালচার রিজেনারেটেড প্ল্যান্টকে বিভিন্ন অণুজীব দ্বারা আক্রমণ শনাক্ত করতে বিভিন্ন পদ্ধতিতে নিম্নলিখিতভাবে উল্লেখ করেছেন। একটা হচ্ছে এনজাইম লিঙ্কড ইমিউনো সরবেন্ট এসে, এটা আমরা পরবর্তীতে আরও এগুলো বিস্তারিত আলোচনা করব। তো মোটামুটি আমরা স্কোপ যেটা আলোচনা করলাম, প্রথমে আমরা বায়োপ্রসেসের কথা বললাম, তারপরে আলোচনা করেছি তোমার কি সেটা হচ্ছে ইমিউনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, টিস্যু কালচার, এগুলো নিয়ে আমরা কিছুক্ষণ আলোচনা করলাম। তো এগুলো হচ্ছে জৈব প্রযুক্তির পরিসরের কথা বললাম। তো জৈব প্রযুক্তির গুরুত্বটা কি? জৈব প্রযুক্তির যে গুরুত্ব যদি আমরা বলি যে গ্লোবাল ইম্পর্টেন্স অফ বায়োটেকনোলজি, অর্থাৎ বিশ্ব প্রেক্ষাপটে যদি বলি, বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ উপেক্ষা করে মানুষকে কী করতে হবে, ভালোভাবে এবং সুস্থভাবে আমাদেরকে একটা ভালো একটা পরিবেশ আমাদেরকে পেতে হবে, যেটাকে আমরা বলি সাস্টেইনেবল, তাই না? যেটাকে স্থায়ী একটা সুন্দর একটা পরিবেশ আমরা চাই। কিন্তু এই পরিবেশ পাওয়ার জন্য বায়োটেকনোলজির অবদান ছাড়া কোনো বিকল্প রাস্তাই নেই। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে বায়োটেকনোলজির ব্যবহার অনেক ব্যাপক। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সংজ্ঞা বাঁধন দিয়েছে, ঠিক আছে। এগুলো খালি বই দেখে লিখলে হবে না, সেগুলো মুখস্থও করতে হবে, ঠিক আছে। আর বুঝতে হবে, জিনিসগুলো বুঝে তারপরে মুখস্থ করতে হবে। এখন খেয়াল করো, যদি পরীক্ষায় ভাগ করে আসে অনেক সময় কৃষিক্ষেত্রে বায়োটেকনোলজির গুরুত্ব, শিল্পক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে এরকম আসে। তো গতবারের প্র্যাকটিক্যাল ক্লাসে কি ম্যাম জিন দেখাতে পারবো? প্র্যাকটিক্যাল ক্লাসে জিন হ্যাঁ দেখতে পারবা, যদি তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের যদি মাস্টার্স করো ওখানে দেখতে পারবা। তবে আমাদের কলেজের যে জিনিসপত্র আছে, অ্যাপারেটাস বা যন্ত্রপাতি যেগুলো আছে, এতে জিন দেখানো সম্ভব না, ঠিক আছে। হ্যাঁ, তুমি যদি থিসিস করো এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, পিএইচডি করো, অবশ্যই তুমি দেখতে পাবে। এবং আমাদের অনেকেই আমাদের এক ব্রিতে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউটে এক ম্যাডাম আছেন, যিনি এই আনন্দমোহন কলেজ থেকেই অনার্স মাস্টার্স করে পিএইচডি করে এখন ব্রিতে আছেন, এবং উনি টিস্যু কালচারের উপরে কাজ করছেন। অনেকে প্ল্যান্ট ব্রিডিংয়ের উপর কাজ করছেন, অনেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের উপরে কাজ করতেছেন। সুতরাং আমরা যদি এইখানে মাস্টার্স করে শুধু বসে থাকি তাহলে হবে না, আমাদেরকে উচ্চতর পড়াশোনা করার জন্য আরও উপরের ধাপে যেতে হবে। যদি যেতে পারি তাহলে আমরা অবশ্যই আরও অনেক কিছু শিখতে পারবো, ঠিক আছে। তো কৃষিক্ষেত্রে বায়োটেকনোলজির কথা বলতে গেলে প্রথমেই যে পয়েন্ট আছে সেটা হচ্ছে শস্যের ফলন ও গুণগত মান উন্নয়ন। শস্যের ফলন ও গুণগত যে মান উন্নয়ন, তার ক্ষেত্রে কী করতে বায়োটেকনোলজির অবশ্যই বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক্ষেত্রে হাইব্রিডাইজেশনের কথা যদি আমরা বলি, সংকরায়নের কথা বলি, তাহলে এই যে হাইব্রিডাইজেশনের মাধ্যমে ধানে কি পলিপ্লয়েডির কথা তোমরা এগুলো পড়ে আসছো, তার পলিপ্লয়েডির মাধ্যমে গমের ফলন কত গুণ বাড়ানো যাবে, অনেক গুণ বাড়ানো যাবে যে কোনো ফসলেই। তারপরে হচ্ছে রোগ, লবণ, খরা, এগুলো হচ্ছে উদ্ভিদের জন্য বিভিন্ন ধরনের পীড়া কি স্ট্রেস, এগুলো কি যেমন ধরো অতিরিক্ত লবণাক্ততা, খরা, তারপর হচ্ছে জলাবদ্ধতা, তাই না? এগুলো উদ্ভিদের জন্য কি কষ্টদায়ক ব্যাপার। তাহলে এগুলোর ক্ষেত্রে তাহলে কি করতে হবে, যেমন ধরো ম্যানগ্রোভ যে এলাকাগুলো আছে, এখানে কিন্তু অতিরিক্ত লবণাক্ত হওয়ার কারণে
দেখা যায় যে এখানে ভালো ফসল আমরা পাই না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেখানে সল্ট টলারেন্স জাতের ফসল সেখানে চাষ করতে হবে, তাহলে আমরা অধিক ফসল পেতে পারবো, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ওই কি বলে এই সল্ট টলারেন্স ও জিন ওখানে প্রতিস্থাপন করতে হবে। তাহলে এভাবে সোডিয়াম ক্লোরাইড টলারেন্ট লাইন এখন নতুন জাত উদ্ভব করা হয়েছে, এবং এগুলো চাষ করে এখন কিন্তু আমরা ওই অঞ্চলে ফসল ফলানো পেতে পারি। এবং প্রাকৃতিক জেনেটিক স্টক সংরক্ষণ, জৈব সার উৎপাদন, যেটাকে আমরা বায়ো ফার্টিলাইজার বলে থাকি, তাই না? বায়ো ফার্টিলাইজার উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, জৈব সার যেটা, বায়োপেস্টিসাইড উৎপাদন, তারপর হচ্ছে প্রাণীজ খাদ্য ও পুষ্টির উন্নয়ন, এবং এইখানে যেটা আমরা ট্রান্সজেনিক অ্যানিমেল বলে থাকি, যে অ্যানিমেল নিউট্রিশন এবং অ্যানিমেল ফুড যেটা, এটাকে ইমপ্রুভ করার জন্য, তাই না? তাহলে এক্ষেত্রে কী করতে পারি, আমরা বিভিন্ন ধরনের বায়োপ্রসেসের মাধ্যমে বিভিন্ন এনজাইম বা হরমোন যোগ করে আমরা ওই খাদ্যগুলোর মান আরও বৃদ্ধি করতে পারি, প্রাণীজ দ্রব্যের উৎপাদন করতে পারি, অ্যাকোয়া কালচারের উন্নয়ন করতে পারি। এখন আসি শিল্পক্ষেত্রে বায়োটেকনোলজি। শিল্পক্ষেত্রে কিন্তু কিছুক্ষণ আগে আমরা শিল্পের অনেকগুলো আলোচনা করেছি, যেমন গাজন এবং অন্যান্য বায়োট্রান্সফরমেশন পদ্ধতিতে খাদ্য ও খাদ্য উৎপাদন করা, এগুলোর কথা আমরা কিছুক্ষণ আগে বলেছি। অ্যালকোহলের কথা আমরা বলেছি, তাই না? এগুলো এবং শিল্পের, যেমন ধরো গৃহস্থালিতে ব্যবহার যে এনজাইম উৎপাদন, যেমন দুধ শিল্পের কথা বলেছি, ডিটারজেন্ট শিল্প আছে, শ্বেতসার শিল্প আছে, এগুলো তোমরা বইয়ে এগুলো সুন্দর করে দেওয়া আছে, তোমরা এগুলো ভালো করে পড়বে। তারপরে আসো চিকিৎসা ক্ষেত্রে বায়োটেকনোলজি ইন মেডিকেল ইউজেস। তাহলে মানুষের স্বাস্থ্য শুধু খাদ্য হলো, কৃষির ফসল পেলাম, সবই পেলাম, কিন্তু আমাদের অসুস্থ হলে আমাদের চিকিৎসারও প্রয়োজন দরকার, তাই না? তাহলে এক্ষেত্রে কি করতে হবে, আমাদের বায়োটেকনোলজির কি ক্ষেত্রে চিকিৎসার উন্নয়ন করা যাবে সেক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে। তাহলে রোগ শনাক্তকরণে, অর্থাৎ ইন ডিজিজ ডায়াগনোসিস, তাহলে ডায়াগনোসিস করার জন্য কিন্তু এই বায়োটেকনোলজি খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কী রোগ শনাক্ত করা যায়, বর্তমানে হ্যাপাটাইটিস বি নাম শুনেছ, এবং বিভিন্ন ধরনের ভাইরাস ঘটিত যে রোগগুলো আছে, আমরা এত কথা বলতেছি, আমরা কিছু করোনার কথাই বলি না কেন, তাই না? তাহলে এই যে করোনার যে ভাইরাস, কি ভাইরাস এটা? আরএনএ ভাইরাস, তাই না? তাহলে এই করোনা ভাইরাস নিয়ে এত আলোচনা, 2020 সালে একটা মহামারী একটা সাল গেল, এবং 2021-এও আমরা করোনা মুক্ত এখনও হতে পারি নাই। এই যে ভ্যাকসিন আমরা দিচ্ছি, তাই না? তো ভ্যাকসিন কি? এটাও বায়োটেকনোলজির একটি অবদান, এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। যেটা আমি বলতে এই যে ভ্যাকসিন উৎপাদন চলে আসছে, প্রডিউসড ভ্যাকসিনস। তাহলে বিভিন্ন ধরনের রোগের ভ্যাকসিন জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অণুজীব দ্বারা তৈরি করা হয়ে থাকে। এবং অ্যান্টিবায়োটিক উৎপাদন, তাহলে অ্যান্টিবায়োটিক বিভিন্ন অণুজীব ব্যবহার করে কি করব, বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক তৈরি করা হচ্ছে। আমরা পেনিসিলিনের কথা কিছুক্ষণ আগে বলছি, তাই না? তাহলে এই পেনিসিলিন, আরও অনেক ধরনের অ্যান্টিবায়োটিক আছে, তোমরা এগুলোর নাম, যেমন ধরো স্ট্রেপ্টোমাইসিন, তাই না? সেফালোস্পোরিস, এটা কী লিখছে এখানে, তারপর পেনিসিলিন, তারপর গ্রিসিওফালভিন, অনেক অ্যান্টিবায়োটিক আছে। এবং আমরা আমাদের কোনো শরীরে কোনো জায়গায় ক্ষত হলে, কিংবা শরীরের বাইরে ভিতরের যদি কোনো ব্যাকটেরিয়া ঘটিত কোনো ক্ষত দেখা দেয়, আলসার হয়, তখন কি হয়, আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি ব্যাকটেরিয়া ঘটিত রোগের ক্ষেত্রে। আর ভাইরাস ঘটিত রোগের ক্ষেত্রে কিন্তু সচরাচর মৃত্যু ছাড়া তেমন একটা উপায় নাই, টিকা দিয়ে নিরাময় করা সম্ভব। এখন বিভিন্ন ধরনের আমরা ছোটোকাল থেকেই যক্ষ্মার টিকা, তাই না? তারপর নিউমোনিয়ার টিকা, ইনফ্লুয়েঞ্জার টিকা, এগুলো টিকা আমরা নিয়ে থাকি। নেওয়ার ফলে কি, হ্যামেটিকা আমরা নিয়ে থাকি, নেওয়ার ফলে কি হয়, ওই রোগ থেকে আমরা চিরকালের জন্য বাঁচতে পারি। তবে
এটা যে হবে না তাও না। যেমন ধরো এই যে করোনা টিকা আমরা নিচ্ছি, আমরা আগামীকাল নিব। তো গত 10 তারিখ আমাদের স্যার নিয়েছেন। তো এটার থেকে যে অ্যান্টিবডি তৈরি হবে সেটাও কিন্তু বেশি দিন স্থায়ী থাকবে না। তাহলে এক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে ওই যে স্বাস্থ্যবিধি মানতে হবে এবং সতর্ক থাকতে হবে ভাইরাস থেকে, যাতে আমরা ভাইরাস আমাদেরকে আক্রমণ করতে না পারে। এছাড়াও বিভিন্ন ধরনের মূল্যবান ওষুধ তৈরিতেও কিন্তু বায়োটেকনোলজি ব্যবহৃত হচ্ছে, এবং বিভিন্ন বংশগত রোগ প্রতিরোধ করতে প্রিভেনশন মেনি জেনেটিক্যাল ডিজিজ, বিভিন্ন ধরনের জেনেটিক্যাল ডিজিজ আমাদের হয়ে থাকে, যেগুলো থেকে আমরা কি করতে পারি, এই প্রতিরোধ করার ক্ষেত্রে করতে পারি। তারপর হচ্ছে পরিবেশে বায়োটেকনোলজি ইন এনভায়রনমেন্ট। তাহলে পরিবেশ সব কিছুই হলো আমাদের চিকিৎসার ক্ষেত্রেও কাজ হলো, কিন্তু যদি পরিবেশ পরিচ্ছন্ন না থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো কিছুই মূল্য থাকে না। কারণ পরিবেশ অপরিষ্কার, নোংরা, অপরিচ্ছন্ন থাকা মানে হচ্ছে তুমি যে কোনো প্যাথোজেন দ্বারা যে কোনো সময় আক্রান্ত হবে। তাহলে বর্তমানে পরিবেশ রক্ষার ক্ষেত্রেও বিভিন্ন জৈব প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। পৃথিবীতে একটি স্থায়ী টেকসই পরিবেশ তৈরি করার জন্য বায়োটেকনোলজি ব্যবহার হচ্ছে। যেমন ধরো বর্জ্য পদার্থের দ্রবীভূতকরণ। তাহলে পরিবেশের উন্নয়নে বিভিন্ন দৈনন্দিন যে বর্জ্যগুলো আছে, যেমন শিল্প বর্জ্য, তাই না, এগুলো বিভিন্ন জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অণুজীব যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া, এগুলো দ্বারা ডিগ্রেডেশন করা হয়ে থাকে বনায়নে ইন ফরেস্ট্রি। তাহলে দ্রুত বনায়নের মাধ্যমেও পরিবেশের উন্নয়নের ক্ষেত্রে টিস্যু কালচারের গুরুত্ব অপরিসীম। টিস্যু কালচারের কথা এখানে আসছে। তাহলে টিস্যু কালচারের মাধ্যমে আমরা কি করব, বিভিন্ন ধরনের চারা তৈরি করব, এবং চারা তৈরি করে কি করব, যে যেগুলো নাকি বিলুপ্ত হয়ে যাচ্ছে সেগুলো আমরা রক্ষা করতে পারি। এমনকি আমাদের চারপাশে অনেক গাছ লাগিয়ে আমরা পরিবেশ নির্মল এবং সুন্দর করতে পারি। এবং জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রেও আমরা বায়োটেকনোলজি ব্যবহার করে থাকি। খনিজ শোষণের ক্ষেত্রে, পোকামাকড় ব্যবস্থাপনার ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে আমরা রোগটা, সাদিয়া খানমুন কি বলছে, রোগটা হয় তবে মারাত্মক হয় না কিংবা প্রাণঘাতী হয় না। কোন রোগের কথা বলছো তুমি সেটা বলো। করোনার কথা, করোনা কিন্তু মারাত্মক আকার ধারণ করে যদি সে অন্য কোনো রোগে আক্রান্ত থাকে। যেমন ধরো হার্টের রোগ কিংবা ডায়াবেটিস রোগ কিংবা লিভারের রোগ, কিডনির রোগ, সে যদি ওই সমস্ত রোগে আক্রান্ত থাকে। কারণ করোনা সাধারণত আমাদের নাক, মুখ, চোখ দিয়ে শ্বাসতন্ত্র হয়ে সে কী করে, ফুসফুসে বেশি আক্রান্ত করে, এবং অনেকের ফুসফুসই দেখা যায় যে প্রায় অনেকাংশ ড্যামেজড হয়ে যায় যদি বেশি আক্রান্ত হয়ে যায়। তাহলে মারাত্মক নয় সেটা কিন্তু আমরা বলবো না, তবে অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে মাইল্ড, খুব একটা বেশি আক্রান্ত করতে পারে না। তাহলে এটা যার শরীরের ইমিউন পাওয়ারের উপরে নির্ভর করে থাকে। তাহলে তোমার রেজিস্ট্যান্স পাওয়ার কতটুকুন, তোমার শরীর কতটুকুন প্রতিরোধ করতে পারবে সেটার উপরে নির্ভর করবে। তাহলে সেক্ষেত্রে আমাদের ইমিউন পাওয়ার বাড়াতে হবে শরীরের। এর জন্য আমাদেরকে লেবু বেশি করে ভিটামিন সি গ্রহণ করতে হবে, প্রোটিন গ্রহণ করতে হবে, তাহলে আমাদের ইমিউন পাওয়ারটা বাড়বে। ঠিক আছে। হাম জাতীয় রোগের কথা বলেছ, হামের কথা বলছো যে রোগটা তো মারাত্মক নয়। হাম মারাত্মক না, আবার মারাত্মক আকার ধারণও করতে পারে। আমরা টিকা নিয়েছি, হ্যাঁ, হামের টিকার কথা আমি কিছুক্ষণ আগেও বলছি যে ছোটোকালে আমরা এগুলো টিকা নিয়েছিলাম, এবং যার কারণে আমরা এখনও ওই সমস্ত রোগ থেকে এখনও আমরা ভালো আছি। যেমন আগে, যেমন ধরো একটা কলেরা ছিল, কলেরার কারণে কিন্তু গ্রাম মানুষ একদম মরে সয়লাব হয়ে যেত। তারপরে হচ্ছে যেমন ধরো গুটি বসন্ত একটা রোগ ছিল। এই গুটি বসন্তের কারণে কি হতো, যে মানুষের তার চোখ নষ্ট হয়ে যেত, তারপরে তোমার শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের আক্রান্ত হতো, এবং অনেক মানুষ মারাও যেত এই বসন্তের কারণে। তাহলে এই যে রোগগুলো, এখন এই রোগগুলো, বসন্ত রোগ আমাদের দেশে তেমন একটা দেখাই যায় না, তবে
যেটা পক্স হয়ে থাকে, যে ছোট বসন্ত যেটা হয়ে থাকে, স্মল পক্স যেটাকে বলা হয়ে থাকে, এটার তেমন একটা দাগও হয় না। কিছুদিন আমাদেরকে আক্রান্ত হওয়ার পরে আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, পরবর্তীতে আর আক্রান্ত হয় না। তো এই 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 সমস্ত রোগের ক্ষেত্রে হয় কি, যে হয়ে যাওয়ার পর দেহে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, যার ফলে আর আক্রান্ত করতে পারে না। তবে করোনার ক্ষেত্রে এটা কিন্তু ভিন্ন দেখা গিয়েছে, যে এক একজনকে দেখা গিয়েছে 2-3 বার পর্যন্ত আক্রান্ত হয়েছে। এর অ্যান্টিবডির সময়সীমা বেশি দিন থাকে না, তাহলে এর পরবর্তীতে দেখা যায় যে আক্রান্ত হয়ে থাকে। এমনকি যদি এই করোনার যে ভাইরাসের যে মিউটেশন হচ্ছে, যদি এর মিউটেশন, যদি আমরা যে ভ্যাকসিনটা নিচ্ছি, যদি এই ইয়ের চাইতে যদি অন্য রকমের মিউটেশনধারী যদি ভাইরাস আমাকে আক্রমণ করে, তাহলে এই ভ্যাকসিনও কাজ করবে না। যেমন ধরো ইংল্যান্ডে, সাউথ আফ্রিকাতে কিন্তু নতুন ধরনের করোনা এখন দেখা গিয়েছে। এগুলো খুবই মারাত্মক এবং খুব ধ্বংসকারী এবং প্রাণঘাতী এগুলো। তাহলে এই সমস্ত দেশ থেকে লোক আমাদের দেশে যদি আগমন ঘটে, সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য খুব একটা মারাত্মক আকার ধারণ করবে। ঠিক আছে? হ্যাঁ, সাদিয়া ইসলাম, তনু, যারা বাদ, সোহান, তারপর আর কারা কারা, নাইম, মুন, অনেকেই আজকে ক্লাসে উপস্থিত হয়েছে। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং আজকের ভালোবাসা দিবসে সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। আগেও দিয়েছিলাম, আবার যারা নতুন ঢুকেছ তাদেরকেও ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছি, এবং ফাল্গুনী শুভেচ্ছা। তো সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে, থাকার চেষ্টা করতে হবে। কারণ মাস্ক যতই ভ্যাকসিন নেই না কেন, আমাদেরকে মাস্ক অবশ্যই পরতে হবে এবং হাত ভালো করে ধুতে হবে, অর্থাৎ সরকারের স্বাস্থ্যবিধি আমাদেরকে মানতেই হবে। তো আজকে ক্লাস আমরা এই পর্যন্তই শেষ করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে, এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবে। তো আজকে ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।